আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের সাথে আছি তোমাদের মাহফুজ ভাইয়া। দেখো, আমি তোমাদের আজকে মূলত আলোচনা করব পর্যায় সারণী অধ্যায়টার ওয়ান শট এমসিকিউ নিয়ে। তোমাদের আমি এই অধ্যায়ে সম্ভবত 25টা এমসিকিউ করাবো। তোমাদের এই 25টা এমসিকিউ যদি আমার ক্লাসে যদি শুরু থেকে যদি শেষ পর্যন্ত যদি দেখো, তাহলে তোমার প্রতি বোর্ডেই এই 25টা এমসিকিউ টাইপ থেকে তোমরা প্রমাণ পাবো ইনশাল্লাহ। তাই চলো ক্লাসটা দেরি না করে শুরু করে দিই। তাহলে আমাদের দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, এক নম্বর প্রশ্ন বলা আছে আমাদের কি, মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি। 1969 সালে একটা পর্যায়ের ধর্ম পর্যালোচনা করে কি একটি পর্যায় সূত্র দেয়। এটা হচ্ছে কি মেন্ডেলিফের সূত্র। কিন্তু মেন্ডেলিফ এখন কিসের ভিত্তিতে সূত্রটা দেয়? মেন্ডেলিফ সূত্র দিয়ে হচ্ছে এটা কি পারমাণবিক ভরের ভিত্তিতে। কিসের ভিত্তিতে মেন্ডেলিফ সূত্রটা প্রদান করে? পারমাণবিক ভরের ভিত্তিতে, ঠিক আছে। আর মেন্ডেলিফের এই সূত্রটা তোমরা মনে রাখবো। তো মেন্ডেলিফের সূত্রটা কি জানি আমরা? মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদেরকে পারমাণবিক ভর বৃদ্ধির সাথে কি পর্যায়ক্রম কি হয়, আবর্তিত হয়। অর্থাৎ 2 নম্বর প্রশ্ন দেখি, এটা অনেক ইম্পর্টেন্ট। এই ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই 100% শিওর। এটা আসবে, সব বোর্ডে আসবে। এই তোমার এটা ভালো করে মনে রাখবে। দেখো, মৃৎক্ষার ধাতু কোনটি? তার আগে তোমাদের বলি আমি গ্রুপ, দেখো গ্রুপ একের গ্রুপ একের কি হাইড্রোজেন বাদে 6টি মৌলকে আমরা বলি ক্ষার ধাতু। 6টি মৌলকে আমরা কি বলি? ক্ষার ধাতু বলি। এখন ক্ষার ধাতুগুলো কি কি? গ্রুপ এক। এখন গ্রুপ একের মৌলগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে অবশ্যই। এটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে। গ্রুপ একের মৌলকে আমরা হচ্ছে হাইড্রোজেন বাদে। হাইড্রোজেন বাদে কি আছে আমাদের? দেখো, গ্রুপ একে হাইড্রোজেন বাদে আছে কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই 6টি মৌল হচ্ছে আমাদের কি গ্রুপ একের 6টি মৌল হচ্ছে আমাদের কি ক্ষার ধাতু। এই 6টি মৌল আমাদের কি ক্ষার ধাতু। এগুলো কত নম্বর গ্রুপে অবস্থিত? এটা হচ্ছে কি 1 নং গ্রুপে অবস্থিত। কত নং গ্রুপে অবস্থিত? 1 নং গ্রুপে অবস্থিত। তাহলে আমাদের প্রশ্ন যদি আসে ক্ষার ধাতু সমূহ কত নং গ্রুপে অবস্থিত, আমাদের জানি ক্ষার ধাতু সমূহ কত নং গ্রুপে অবস্থিত? 1 নং গ্রুপে অবস্থিত, ঠিক আছে। 1 নং গ্রুপের মৌলগুলোকে আমরা কি বলি? ক্ষার ধাতু বলি। এখন ক্ষার ধাতুগুলোর অপশনগুলো মুখস্থ রাখতে হবে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম কি ফ্রান্সিয়াম, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের কি ক্ষার ধাতু। এখন প্রশ্ন আসতে পারে ক্ষার ধাতু কতটি? তাহলে ক্ষার ধাতু আমাদের কতটি? 6টি, ঠিক আছে। ক্ষার ধাতু কতটি? আমাদের 6টি। এখন চলো মৃৎক্ষার ধাতুতে যাই। দেখো, মৃৎক্ষার ধাতু হচ্ছে গ্রুপ 2। কি আমাদের গ্রুপ 2 এর মৌলগুলোকে আমরা কি বলি? মৃৎক্ষার ধাতু বলি। তাহলে গ্রুপ 2 এর যে মৌলগুলো পাবো এগুলোকে আমরা কি বলি? মৃৎক্ষার ধাতু বলি, ঠিক আছে। আর মৌলগুলো আমরা কি কি মুখস্থ রাখতে হবে? দেখো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। দেখো, গ্রুপ 2 এর কয়টি মৌল? 6টি মৌল। গ্রুপ 2 এর কয়টি মৌল? 6টি মৌল। এই গ্রুপ 2 এর 6টি মৌলকে আমরা কি ধাতু বলি? মৃৎক্ষার ধাতু বলি। তাহলে মৃৎক্ষার ধাতুগুলো অপশনগুলো মুখস্থ রাখতে হবে। কি কি দেওয়া আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, ঠিক আছে। তোমাদের এখান থেকে এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, আমার 2 নম্বর প্রশ্ন সমাধান করি। এখন আমাদের 2 নম্বর প্রশ্ন বলছে কি মৃৎক্ষার ধাতু কোনটি? তাহলে আমরা গ্রুপ 2 এর মৌলগুলো আমরা জানি মৃৎক্ষার ধাতু। তাহলে মৃৎক্ষার এখান থেকে বের করে দেখি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, আমরা জানি এগুলো হচ্ছে মৃৎক্ষার ধাতু। আমাদের প্রশ্ন দেখি কি দেওয়া আছে? রুবিডিয়াম দেওয়া আছে। কি দেওয়া আছে? রুবিডিয়াম, সিলভার, স্ট্রনসিয়াম, জিঙ্ক। দেখো, রুবিডিয়াম তো আমাদের মৃৎক্ষার ধাতু না, সিলভারও তো আমাদের মৃৎক্ষার ধাতু না। কপার, সিলভার, গোল্ড হচ্ছে আমাদের মুদ্রা ধাতু। এটা হচ্ছে গ্রুপ 11 মৌল, এটা তো আমাদের না, ঠিক আছে। এটা তো আসতেছে তোমাদের পরে। আমাদের কি স্ট্রনসিয়াম। দেখো, স্ট্রনসিয়াম আমাদের কি মৃৎক্ষার ধাতু। কি ধাতু? মৃৎক্ষার ধাতু। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি স্ট্রনসিয়াম, ঠিক আছে। চলো তাহলে এখন আমরা 3 নম্বর প্রশ্নটাতে যাই। আমাদের 3 নম্বর প্রশ্ন বলছে কি পর্যায় সারণীর গ্রুপ 3 এ কতটি মৌল আছে। দেখো, পর্যায় সারণীর গ্রুপ 3 এ কতটি মৌল আছে, এটা আমাদের প্রশ্নটাতে বলছে, তোমরা মনে রাখবা। এটা গ্রুপের ক্ষেত্রে, গ্রুপ ভিত্তিক সম্পর্কের ক্ষেত্রে মৌলের সংখ্যা টোটাল। দেখো, গ্রুপ মৌল, ঠিক আছে। কোন গ্রুপে কতটি মৌল আছে এটা তোমরা মুখস্থ রাখবা একবারে। আমি লিখে দিচ্ছি সবটা একবারে, তোমরা মুখস্থ রাখবা। তো গ্রুপ একে তোমাদের আছে কয়টি মৌল? 7টি মৌল। কয়টি মৌল আছে গ্রুপ একে? 7টি মৌল, ঠিক আছে। এবং গ্রুপ 2 এ তোমাদের কয়টি মৌল আছে? 6টি মৌল। কয়টি মৌল আছে গ্রুপ 2 এ তোমাদের? 6টি মৌল। গ্রুপ 3 এ তোমাদের আছে 32টি মৌল। দেখো, গ্রুপ 3 এ তোমাদের কতটি মৌল আছে? 32টি মৌল। কারণ এখানে তোমার ল্যান্থেনাইট ও ল্যান্থেনের সারি মৌলগুলো আছে। গ্রুপ মৌলের সংখ্যা টোটাল কতটি? 32টি। কতটি? 32টি। আর গ্রুপ 4 থেকে কত? 12। গ্রুপ 4 থেকে 12 প্রতিটিতে মৌল আছে কয়টি করে? 4টি করে। গ্রুপ 4 থেকে 12 প্রতিটিতে মৌল আছে তোমাদের কয়টি করে? 4টি করে। আর গ্রুপ 13 থেকে 17, গ্রুপ 13 থেকে 17 প্রতিটিতে মৌল আছে তোমাদের কয়টি করে? 6টি করে। কয়টি করে মৌল আছে? 6টি করে, ঠিক আছে, ঠিক আছে। এবং গ্রুপ 18 এ তোমার মৌল আছে কতটি? টোটাল 60টি। গ্রুপ 18 তোমার কতটি মৌল আছে? টোটাল 60টি, ঠিক আছে। তোমরা এই যে এই ছকটা ভালো করে একবার আয়ত্ত করে নিবা। কোন গ্রুপে কতটি মৌল আছে অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলে আসবে। আমাদের প্রশ্ন বলছিল কি পর্যায় সারণী গ্রুপ 3 এ কতটি মৌল আছে। আমার পর্যায় সারণী গ্রুপ 3 এ কতটি মৌল আছে? 32টি মৌল আছে। কতটি মৌল আছে? 32টি। আমাদের সঠিক অ্যান্সার কি হবে? ঘ নাম্বারটা। দেখো, এটা তোমাদের সিলেট বোর্ড 25-এ আসছিল। তোমাদের অন্য বোর্ডে এবার আসতে পারে, বলতে পারে কি গ্রুপ 2 এর কতটি মৌল আছে বা গ্রুপ 14 এর কতটি মৌল আছে, ঠিক আছে। তোমার এই ছকটা একবারে ভালো করে আয়ত্ত করে নিবা।
চলো এখন তাহলে আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করি। আমাদের 4 নম্বর প্রশ্ন বলছে কি নিচের কোনটি অবস্থানান্তর মৌল, ঠিক আছে। নিচের কোনটি কি বলছে অবস্থানান্তর মৌল। দেখো এই অবস্থানান্তর মৌল তোমরা চিনার উপায় মনে রাখবা। দেখো আমরা অবস্থানান্তর মৌলগুলো কি জানি, দেখো গ্রুপ 3 থেকে যারা মনে করো গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত যে মৌলগুলো আছে এগুলোকে আমরা কি বলি অবস্থানান্তর মৌল বলি। কি মৌল বলি গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত মৌলগুলোকে আমরা কি বলি অবস্থানান্তর মৌল বলি, ঠিক আছে। অবস্থানান্তর কি বলি মৌল বলি। আর গ্রুপ 3 এর তোমরা গ্রুপ মনে রাখবা এটা গ্রুপ 3 এর স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক বাদে কি বাদে স্ক্যান্ডিয়াম এবং কি জিঙ্ক, এই স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক বাদে বাকি মৌলগুলো হচ্ছে অবস্থানান্তর মৌল। এই দুইটা মৌল কি আমাদের গ্রুপ 3 এর অবস্থানান্তর মৌল না। স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক আমাদের অবস্থানান্তর মৌল না। বাকি যে মৌলগুলো থাকবে ওগুলো হচ্ছে আমাদের কি অবস্থানান্তর মৌল। স্ক্যান্ডিয়াম এবং কি জিঙ্ক বাদে বাকি মৌলগুলো আমাদের বাকি মৌলগুলো অবস্থানান্তর মৌল। অবস্থানান্তর মৌল। তাহলে আমরা কি দেখলাম এখানে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত মৌলগুলো হচ্ছে আমাদের কি অবস্থানান্তর মৌল, কিন্তু এর মধ্যে ভাগ কি গ্রুপ 3 এর স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক বাদে বাকি মৌলগুলো হচ্ছে আমাদের কি অবস্থানান্তর মৌল। আমি কি বলছিলাম গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত মৌলগুলো হচ্ছে আমাদের কি অবস্থানান্তর মৌল। দেখো এখানে কি দেওয়া আছে আয়রন, ঠিক আছে। আয়রন আয়রন কিন্তু তোমার গ্রুপ কত মৌল, দেখো গ্রুপ ভিত্তিক আয়রন আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, ঠিক আছে। এতে আয়রনের যদি ইলেকট্রন বিন্যাসটা যদি করি দেখি এটা 26 কত 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2, তাহলে এখানে 4s2 তাহলে 20টা হয়ে গেল, এখানে কি 6টা হয়ে গেল। দেখো আমরা পড়ছিলাম গ্রুপ মৌলের কি গ্রুপ ভিত্তিক সম্পর্ক বের করার ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে বা শক্তি স্তরে যদি s অরবিটাল, ঠিক আছে, সর্বশেষ কক্ষপথে যদি কি থাকে s অরবিটাল এবং তার পূর্বে যদি আমাদের যদি d অরবিটাল থাকে তাহলে s ও d অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের কি গ্রুপ নম্বর। তাহলে আমাদের কি কি বললাম কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যদি s অরবিটাল, দেখো এখানে s অরবিটাল আছে, এর পূর্বে যদি d অরবিটাল থাকে তাহলে আমাদের s ও d অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগফলটা আছে ওই মৌলের কি গ্রুপ নম্বর। আমাদের s ও d অরবিটাল ইলেকট্রন সংখ্যা যোগফল, তাহলে s অরবিটাল করে 2টি ইলেকট্রন আর d অরবিটাল কয়টি আছে 6টি, তাহলে এখানে 6 দ্বারা যোগ তাহলে কত আসতেছে 8। তা আমাদের কি আয়রনের গ্রুপ নাম্বার কত হচ্ছে 8। তাহলে আয়রনের গ্রুপ নাম্বার কত আমাদের 8। আমি কি বলছিলাম গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত মৌলগুলো হচ্ছে আমাদের অবস্থানান্তর মৌল, তাহলে আমাদের কি আয়রনটা হচ্ছে অবস্থানান্তর মৌল, ঠিক আছে। আর দেখো ওইটা 8 নম্বর গ্রুপের মৌল, তো আমাদের আয়রন কি অবস্থানান্তর মৌল। দেখো বাকিগুলো কিন্তু হবে না। দেখো আমার দেওয়া আছে কি আমাদের সিজিয়াম, সিজিয়াম হচ্ছে কি গ্রুপ 1 এর মৌল। দেখো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম, তাহলে গ্রুপ 1 এর মৌল হচ্ছে সিজিয়াম, তাহলে এটা তো আমাদের হবে না। দেখো বেরিয়াম, বেরিয়াম হচ্ছে আমাদের কি গ্রুপ 2 এর মৌল। বেরিয়াম কি আমাদের গ্রুপ 2 এর মৌল। গ্রুপ 2 এর মৌলগুলো কি কি আমরা জানি বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম রেডিয়াম। তাহলে বেরিয়ামটা আমাদের কি গ্রুপ 2 এর মৌল, তাহলে এটা তো হবে না। আমার সত্য আমরা কি জানি গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত মৌলগুলো হচ্ছে আমাদের কি অবস্থানান্তর মৌল, তাহলে এটা যেহেতু 2 নম্বর গ্রুপের মৌল এটা আমাদের হবে না। দেখো লিথিয়াম, লিথিয়াম তো গ্রুপ 1 এর মৌল, তাহলে এটাও তো হবে না। লিথিয়াম হবে, লিথিয়াম হচ্ছে গ্রুপ 1 এর মৌল, তাহলে লিথিয়াম হবে না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি আয়রন, যেহেতু আয়রন গ্রুপ কত মৌল 8 এর মৌল, ঠিক আছে। চলো এখন আমরা 5 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 5 নম্বর প্রশ্নটা বলছে কি নিকেল পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত। দেখো নিকেল পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত, এটা একবার 5 স্টার দিতে এটা পরীক্ষায় আসবে, মানে গ্রুপ পর্যায় নির্ণয় করতে বলে পরীক্ষায় যে প্রতি বোর্ডে এখান থেকে একটা প্রশ্ন আসবে, বলবে কত নং গ্রুপে অবস্থিত মৌলটি, কত নং পর্যায়ে অবস্থিত মৌলটি, এটা একবার ভালো করে আয়ত্ত করে নেবা। তখন নিকেল, আমাদের নিকেলের এখন তাহলে কি ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস কিন্তু পারতে হবে, ঠিক আছে। 2 দিন পর পরীক্ষা দিবা, যদি ইলেকট্রন বিন্যাস এখনো যদি না পারো তাহলে আমারে মরা উচিত মনে হয়, তোমার মরার কোনো দরকার নাই, আমি মরে যাই। তাহলে কি নিকেল 28, নিকেল 28 কত আমার ইলেকট্রন বিন্যাস করলে কি 1s2 2s2 2p6 3s2 3p6 নিকেল কত 28, তার মধ্যে 28 ইলেকট্রন মিলাইতে হবে। দেখো কত হয়েছে 10 10 12 18, ঠিক আছে। 3p6 3d 4s, এখানে 4s2 তাহলে কত হলো 20টি হলো, তাহলে এখানে আমাদের কয়টি যাবে 8টি ইলেকট্রন চলে যাবে, কয়টি যাবে ইলেকট্রন 8টি। এখন আমাদের বলছে নিকেল পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত। আমি একটু আগে তোমাদের বললাম কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যদি s অরবিটাল কি থাকে s অরবিটাল, ঠিক আছে, আর এর পূর্বে যদি থাকে d অরবিটাল, দেখো d অরবিটাল আছে এখানে আছে, তাহলে কি হবে s ও d অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফলটাই হচ্ছে আমাদের কি গ্রুপ নম্বর। তাহলে s অরবিটাল ইলেকট্রন সংখ্যা আছে আমাদের 2টি, d অরবিটাল ইলেকট্রন সংখ্যা আছে আমাদের কয়টি 8টি, তাহলে টোটাল যোগ করলে কত আসে 10। তাহলে আমাদের কি নিকেল মৌলটা হচ্ছে কি 10 নং গ্রুপে অবস্থিত। তাহলে নিকেল মৌলটি কত নং গ্রুপে অবস্থিত 10 নং গ্রুপে অবস্থিত, ঠিক আছে। আবার তোমরা যদি বলতো এখন এখানে নিকেল পর্যায় সারণীর কত নং পর্যায়ের মৌল, তাহলে কি হবে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ
কক্ষপথে যে নাম্বারটা আছে এটা হচ্ছে তার কি পর্যায় নম্বর, ঠিক আছে। সর্বশেষ কক্ষপথটা হচ্ছে তার কি পর্যায় নম্বর, তাহলে আমাদের পর্যায় কত হবে 4 নম্বর পর্যায় হবে। কত নম্বর পর্যায় হবে 4 নম্বর। তাই নিকেল আমাদের কি চতুর্থ পর্যায়ের মূল এবং কি গ্রুপ 10 এর মূল। এখানে আমাদের গ্রুপ চাইছে, গ্রুপ কত তাহলে 10, পর্যায় বললে কত হইতো 4। এইভাবে তোমরা নিকেল এখানে আমি করে দেখালাম। তোমার নিকেল বাদে বাকি যে মূলগুলো আছে তোমার মিনিমাম 1 থেকে 30টা মূল মিনিমাম মুখস্থ করবে একবার, ঠিক আছে। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা সব লাগবে কিন্তু। এই 1 থেকে 30টা মূল এখান থেকে তোমাদের চলে আসবে। এই একবারে এখান থেকে একটা প্রশ্ন একবার কমন পাবা শিওর একবারে থাকো। আমরা 6 নাম্বার প্রশ্নটা সমাধান করি। আমাদের 6 নাম্বার প্রশ্ন বলছে কি ই ইকুয়াল দেওয়া আছে কি ডট 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 দেওয়া আছে এখানে n-1 s2 n-1 p6 ns2 দেওয়া আছে, ঠিক আছে। এখানে n ইকুয়াল দেওয়া আছে কি 3 p q মৌলিক লিমিটে দেওয়া আছে প্রতীকী অর্থে, p কিউটা কি প্রতীকী অর্থে দেওয়া হয়েছে। দেখো আমাদের প্রশ্ন বলছে কি p মৌলটি কত নং গ্রুপে অবস্থিত। আমাদের p মৌলটি কত নং গ্রুপে অবস্থিত এটা দেখাইতে বলছে। তা p মৌলটার আগে আমরা কি দেওয়া আছে এখানে করি, যে p ইকুয়াল দেওয়া আছে আমাদের ডট 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 n-1 s2 কি দেওয়া আছে এখানে n-1 p6 কি দেওয়া আছে এখানে ns2, ঠিক আছে। আমাদের এটা দেওয়া আছে। আমাদের প্রশ্ন দেওয়া আছে কি n এর মান কত দেওয়া আছে 3, ঠিক আছে। তাহলে আমার n এর জায়গায় কি বসাবো, এখানে 3 বসাবো। তাহলে এখানে n এর জায়গায় আমি 3 বসাই, 3 - 1 তাহলে কত আসে আমাদের এটা, আমি একবার বসাই দিতেছি 3 - 1 এখানে কি s2, আবার এখানে কি 3 - 1 p6, দেখো n এর মান কি 3, তাহলে এখানে 3s2, ঠিক আছে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন যদি করি কত আসছে 3 থেকে 1 বিয়োগ করলে কত আসে আমাদের 2, তাহলে কি 2s2 এখানে কত আসে 2s2, ঠিক আছে। 3 থেকে 1 বিয়োগ করলে কত আসে আমাদের 2, তাহলে কি 2p6 আর এরপর কি আছে 3s2, ঠিক আছে। এখন আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে কি, দেখো ইলেকট্রন না করলে হবে না। আমরা যে মৌলটা যদি আমাদের প্রশ্ন বলতো মৌলটা যদি শনাক্ত করতে বলতো পি মৌলটা কি হবে, তা সেক্ষেত্রে তোমরা দেখো এই যে 2s2 2pc 3s2 দেওয়া আছে না, তাহলে আমরা প্রথম থেকে এর সামনে কি মানে প্রথম থেকে ইলেকট্রন বিন্যাসটা করবো, তাহলে কি 1s2, এখন দেখো ক্রমটা 2s2 2p6 3s2। আমাদের প্রশ্ন যদি বলতো এই কোনটি পি মৌল, ঠিক আছে, বা পি মৌলটির নাম যদি কি বলতো, তাহলে কি হবে এখানে দেখো ইলেকট্রন সংখ্যা যোগ করো, তাহলে 6 2 8 8 2 10 10 দিয়ে কত 12, 12 নম্বর মৌল আমাদেরকে ম্যাগনেসিয়াম, তাহলে আমাদের পি মৌলটার নাম কি হবে তাহলে এখানে ম্যাগনেসিয়াম, ঠিক আছে। আমাদের যেহেতু প্রশ্ন বলছে কি পি মৌলটি কত নং গ্রুপে অবস্থিত, তাহলে কি আমাদের গ্রুপটা বের করতে হবে। দেখো কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যদি থাকে s অরবিটাল, তাহলে তার s অরবিটালের ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে তার কি গ্রুপ নম্বর। তাহলে এখানে s এর ইলেকট্রন সংখ্যা কয়টি আছে 2টি, তাহলে মৌলটার গ্রুপ নম্বর কত হবে 2, তাহলে আমাদের কি ক নাম্বারটা সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো এখন আমরা তাহলে 7 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 7 নম্বর প্রশ্ন বলছে কি কোনটি মুদ্রা ধাতু, দেখো মুদ্রা ধাতু মনে রাখবা। তো গ্রুপ 11 কত মুদ্রা ধাতু হচ্ছে গ্রুপ 11, গ্রুপ 11 এর 3টি মৌল হচ্ছে কি মুদ্রা ধাতু, 3টি মৌল মুদ্রা ধাতু, কি ধাতু মুদ্রা ধাতু, এটা মনে রাখবা একবারে হট টপিক আসবেই। মুদ্রা ধাতু কি কি কপার সিলভার গোল্ড, এই তিনটা হচ্ছে আমাদের কি মুদ্রা ধাতু, কপার সিলভার গোল্ড কি আমাদের মুদ্রা ধাতু, ঠিক আছে। গ্রুপ 11 এর 3টি মৌল হচ্ছে কি মুদ্রা ধাতু। চলো এখন আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করি। আমাদের 8 নম্বর প্রশ্ন বলছে কি আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত। তো আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত, তাহলে আগে প্রথম কাজ আমাদের কি ইলেকট্রন বিন্যাসগুলো জানতে হবে। তো আমাদের কি আয়রনের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। আয়রন এখানে বাংলায় দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আয়রন কত নাম্বার মৌল 26 নম্বর মৌল। আমরা জানি আয়রনের প্রতীক কি Fe, ঠিক আছে। কত নম্বর কত নম্বর মৌল 26 নম্বর মৌল আয়রন। পারমাণবিক সংখ্যা আয়রনের কত 26। এখন আমরা ইলেকট্রন বিন্যাস করি, আর ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s, তাহলে কত এখানে 18 2 কত 20 আর কি 3d6, তাহলে কত হলো 26টা হয়ে গেল। আমাদের আয়রন কতটি হলো 26টি। এখন বলছে আমাদেরকে আয়রন পর্যায় সারণী কোন পর্যায়ে অবস্থিত। তোমরা মনে রাখবা কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরের এই নাম্বারটা হবে তার কি পর্যায় নম্বর। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরের নাম্বারটাই তার কি পর্যায় নম্বর। তাহলে সর্বশেষ শক্তি স্তর কি আমাদের 4, ঠিক আছে 4 না, আমাদের পর্যায় কত হবে তাহলে 4, তাহলে কত চতুর্থ পর্যায় মূল। কত নম্বর পর্যায় মূল, এটা চতুর্থ পর্যায় মূল, মানে গ নাম্বারটা সঠিক অ্যান্সার। আবার যদি বলতো আয়রন পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত, তাহলে কি হবে আমরা জানি কি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যদি s অরবিটাল এবং এর পূর্বে যদি d অরবিটাল থাকে, তাহলে s ও d অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগফল হয়েছে, তাহলে তার কি গ্রুপ নম্বর। এটা গ্রুপ নম্বর কত হবে 6 দিয়ে কত 8, তাহলে গ্রুপ হবে কত 8, ঠিক আছে। চলো তাহলে এখন আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করি। আমাদের 9 নম্বর প্রশ্ন হচ্ছে কি নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল ভিত্তি কি। দেখো নিউল্যান্ড কত সালে সূত্রটা দিয়েছিল, আমাদের নিউল্যান্ড দিয়েছিল হচ্ছে 1864 সালে এই সূত্রটা প্রদান করে, ঠিক আছে। আর নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল ভিত্তি হচ্ছে পারমাণবিক ভর, কি ভর পারমাণবিক ভর। নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল ভিত্তি কি আমাদের পারমাণবিক ভর।
আর পারমাণবিক ভর যদি ছোট থেকে বড় ক্রমে সাজায় থাকে। নিউটনের সূত্রটা, নিউটনের অষ্টক সূত্র তোমরা মুখস্থ রাখবা। সূত্রটা কি আমরা জানি, পর্যায় সারণীতে মৌলসমূহ যদি পারমাণবিক ভরের ভিত্তিতে ছোট থেকে বড় অনুযায়ী সাজানো হয় তাহলে যে কোনো মৌলের ধর্ম প্রতি অষ্টম মৌলের কি ধর্মের সাথে মিলে যায়। এটা হচ্ছে নিউটনের কি অষ্টক সূত্র, ঠিক আছে, মনে রাখবা। চলো এখন আমরা 10 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 10 নম্বর প্রশ্ন বলছে কি, ত্রয়ী সূত্রকে সমর্থন করে নিচের কোনটা মানে ত্রয়ী সূত্রকে সমর্থন করে। এটা তোমাদের দিনাজপুর 23 আসছিল। তো এই প্রশ্নগুলোটা সমাধান করার ক্ষেত্রে তোমাদেরকে জানতে হবে ত্রয়ী সূত্রটা কি, মানে ত্রয়ী সূত্র কাকে বলে, ঠিক আছে। দেখো আমাদের 1829 সালে বিজ্ঞানী ডোবেরেন আমাদের কি ত্রয়ী সূত্রটা প্রদান করেন। এই ত্রয়ী সূত্র হচ্ছে কি, তিনি 3টি করে মৌলকে সাজান, ঠিক আছে। তিনি কয়টি করে মৌলকে সাজান? 3টি করে মৌলকে সাজান। এবং 3টি করে মৌলকে সাজানোর সময় তিনি দেখেন যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর, মানে দেখো এটা দ্বিতীয় মৌলটার আমি লিখে দিতেছি, দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর, কি ভর? পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের, প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের, প্রথম ও তৃতীয় মৌলের কি পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি, কি যোগফলের অর্ধেক বা কি তার কাছাকাছি হবে। এটা হচ্ছে ডোবেরেনের ত্রয়ী সূত্র, বা তার কাছাকাছি। এটা কি ডোবেরেনের ত্রয়ী সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে কি ডোবেরেনের ত্রয়ী সূত্র। সূত্র মুখস্থ রাখবা, 4 নম্বর জন্য ইম্পর্টেন্ট আছে। ডোবেরাইনের কি সূত্র? ত্রয়ী সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে ডোবেরাইনের কি সূত্র? ত্রয়ী সূত্র। মানে কি দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের কি অর্ধেক বা তার কাছাকাছি হবে। মানে 3টা করে মৌলকে সাজালে দ্বিতীয় মৌলটার পারমাণবিক ভর যেটা থাকবে এটা কি প্রথম আর তৃতীয় মৌলটার পারমাণবিক ভরটা যোগ করলে তার কি হবে? অর্ধেক বা তার কাছাকাছি হবে। এখন আমরা দেখি, চলো এখন আমরা এই যে আমাদের 1 নম্বর অপশনটা দেওয়া আছে কি 3টা মৌল, কি কি দেওয়া আছে? 1 নম্বর অপশনটাতে আমাদের 3টা মৌল দেওয়া আছে কি লিথিয়াম। 1 নম্বরটা দেওয়া আছে আমাদের কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। আমাদের কি বলছিল দ্বিতীয় মৌলটার পারমাণবিক ভর, তাহলে আমাদেরকে এই দ্বিতীয় মৌলটার পারমাণবিক ভরটা কি হবে? এই প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক ভরটা যোগফলের কি অর্ধেক হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ডোবেরাইনের ত্রয়ী সূত্র। যদি এটার সাথে যদি মিলে যায় তাহলে আমাদেরকে এটা সঠিক আছে, যদি না মিলে তাহলে আমাদেরকে সঠিক নেই। তাহলে আমরা চেক করে দেখি এটা। আমরা দেখি তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর কত আমরা জানি 23, কত জানি 23, ঠিক আছে। আর লিথিয়ামের পারমাণবিক ভর আমরা কত জানি 7। আর পটাশিয়ামের পারমাণবিক ভর আমরা কত জানি 39, কত জানি 39। এখন আমরা কি করব, প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক ভরটা যোগফল কি করব, প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলটার অর্ধেকটা হবে মানে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরটা, ঠিক আছে। আমরা ডোবেরাইনের সূত্র থেকে আমরা এটা জানি। প্রথম মৌলের পারমাণবিক ভর কত 7 যোগ দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর কত 39। এখানে 39 থেকে যোগ করলে কত আসে, তাহলে এখানে আসে তোমার 40 46, কত আসে 46, কত আসে এখানে 46। কি বলছিল, দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফল কত 46, যোগফলের কি অর্ধেক বা তার কাছাকাছি। তো অর্ধেক যদি করি এটা কি 2 দ্বারা ভাগ করে দেবো, তাহলে কত আসে এটা 23 দুগুণে 46, কত 23। আমাদের কি বলছে যে অর্ধেক বা তার কাছাকাছি আসে তাহলে কি ডোবেরাইনের ত্রয়ী সূত্রটা সমর্থন করবে। দেখো 23, দেখো মাঝখানে সোডিয়ামের কত 23, দেখো ভর কি একই আছে না 23 কিনা, অর্ধেক হয়ে গেল কিনা। দেখো প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলটার অর্ধেকটাই হচ্ছে আমাদেরকে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরটা। তাহলে আমাদের কি এটা 1 নম্বর অপশনটাকে আমাদের সঠিক, ঠিক আছে। 1 নম্বর আমরা অপশনটা কি তাহলে সঠিক। কারণ আমরা 2 নম্বরটা চেক করে দেখি, যেহেতু এটা বহুপদী প্রশ্ন। 2 নম্বরটা এখন দেখি, 2 নম্বর কি দেওয়া আছে আমাদের অপশনটাতে, বেরিলিয়াম দেওয়া আছে, ম্যাগনেসিয়াম দেওয়া আছে এবং কি দেওয়া আছে ক্যালসিয়াম। ওই সেম একইভাবে কি ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভরটা আমরা কত জানি 24, ঠিক আছে। তাহলে কি বেরিলিয়াম কত 9, ক্যালসিয়ামের পারমাণবিক ভর আমরা কত জানি 40, ক্যালসিয়াম পারমাণবিক কত আমরা জানি 40। তখন আমরা কি করব, এখন কি এই যে প্রথম আর তৃতীয় মৌলটার কি পারমাণবিক ভরটা যোগফলটার অর্ধেক হবে আমাদের কি দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর, ঠিক আছে। যদি এটার সাথে যদি মিলে যায় তাহলে আমাদেরকে এটা ওই অপশনটা আমাদের সঠিক। আমরা যোগ করতে প্রথম মৌলে কি পারমাণবিক ভর হচ্ছে 9, তৃতীয় মৌলের পারমাণবিক ভরটা কত আমাদের 40, তাই যোগ করলে কত আসে 49, ঠিক আছে। এটা হচ্ছে আমরা অর্ধেক যদি করি মানে কি 2 দ্বারা যদি ভাগ করে দিতে কত আসে 24 পয়েন্ট কত আসে সামথিং আসে, কত আসে 24.5 আসে, 24 পয়েন্ট কত আসে 5 আসে। দেখো তাহলে আমাদের কি বলছিল প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। দেখো অর্ধেক 24.5, এখানে 24, দেখো তো এটাও আমাদের নেওয়া যায়, অর্ধেক বা তার কাছাকাছি দেওয়া আছে, তাই আমাদের কি সঠিক অ্যান্সার এটাও, ঠিক আছে। দেখো অর্ধেক আসছে, আমাদের কি 2 নম্বর অপশনটা আমাদের সঠিক আছে। 3 নম্বরটার ক্ষেত্রে দেখি, 3 নম্বরটা আমাদের বলছে কি
কার্বন নাইট্রোজেন, কার বলছে কার্বন নাইট্রোজেন আর কি অক্সিজেনের মধ্যে সম্পর্ক। তাহলে কার্বনের পারমাণবিক ভর কত আমরা জানি 12, নাইট্রোজেনের কত জানি আমরা পারমাণবিক ভর 14, অক্সিজেনের কত আমরা জানি 16। দেখি 14টা আমার মিলাইতে হবে। কিভাবে মিলাইতে হবে? প্রথম আর তৃতীয় মৌলে পারমাণবিক ভরটা যোগফলের অর্ধেক যদি হয় 14, তাহলে আমাদের কি এটা সঠিক আছে, ডোবেনের সূত্র আমাদের সমর্থন করে। তা প্রথম মৌলে কি কার্বন কি 12, 12 ভর যোগ অক্সিজেন কত 16, যোগ করলে কত আসে আমাদের এখানে 20, 28, কত আসে 28, ভাগ অর্ধেক করবে কি 2 দ্বারা ভাগ, কত আসে 14। দেখো তাহলে আমাদের কি 14, দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরটা কি 14, এর সাথে দেখো মিলে গেছে। প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক কত 14, 14 মিলে গেছে। তাহলে আমাদের কি এই অপশনটাও সঠিক। আমাদেরকে 3টা অপশনে সঠিক হতো, আমাদের সঠিক অ্যান্সার কি ঘ নাম্বারটা। ঠিক আছে, 1, 2, 3, এটা অনেক ইম্পর্টেন্ট ডোবেনের তড়িৎ সূত্রটা। চলো এখন তাহলে আমরা 11 নম্বর প্রশ্নটা সমাধান করি। মেন্ডেলিভ কতটি আবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণী করেন? দেখো মেন্ডেলিভ হচ্ছে আমাদের কতটি 63টি আবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণী করেন। আর কয়টি আনুভূমিক সারি? মেন্ডেলিভে ছিল 12টি। দেখো 12টি ছিল কি আনুভূমিক সারি, মেন্ডেলিভ কি 12টি আনুভূমিক সারিটা মনে রাখবা, 12টি আনুভূমিক সারি, মানে 12টি আনুভূমিক সারি আর কি 8টি কলাম, কি 8টি কি কলাম বা খাড়া স্তম্ভ নিয়ে শুরু করেন, 8টি কলাম। ঠিক আছে, মেন্ডেলিভের পর্যায় সারণী কি ছিল? 12টি আনুভূমিক সারি ছিল এবং কি 8টি কলাম ছিল। ঠিক আছে, যখন মেন্ডেলিভ প্রথম 63টি মৌল নিয়ে শুরু করেন। চলো তাহলে এখন আমরা 12 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 12 নম্বর প্রশ্ন বলছে কি, দ্বিতীয় পর্যায়ে সর্বশেষ মৌল কোনটি? দেখো আমাদের কি বলছে, দ্বিতীয় পর্যায়ে সর্বশেষ মৌল কোনটি। ঠিক আছে, আমার দ্বিতীয় পর্যায়ে সর্বশেষ মৌল কোনটি হবে? দেখো আমরা যে হাইড্রোজেন, হাইড্রোজেন আমাদের প্রথম পর্যায়ে মৌল, হাইড্রোজেন প্রথম পর্যায়ে, শেষ মৌলটা আমাদের কি জানি হিলিয়াম। ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ে কি হাইড্রোজেন, লিথিয়াম, লিথিয়াম হচ্ছে আমাদের প্রথম পর্যায়ে, লিথিয়াম হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়ে প্রথম মৌল। আর শেষ মৌলটা আমাদের কি জানি নিয়ন, কি জানি নিয়ন। ঠিক আছে, আমার দ্বিতীয় পর্যায়ে শেষ মৌলটা কি হলো আমাদের নিয়ন, কি হলো নিয়ন, তোমরা এগুলো মনে রাখবা। আর তৃতীয় পর্যায়ের প্রথম মৌলটা কি আমাদের সোডিয়াম। ঠিক আছে, শেষ মৌলটা তাহলে কি হবে আমাদের আর্গন, কি হবে এটা আর্গন। ঠিক আছে, পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে কতটি মৌল আছে? পর্যায় সারণী কত পর্যায়ে? ষষ্ঠ পর্যায়ে। ষষ্ঠ পর্যায়ে আমাদের কতটি মৌল আছে এটা দেখাইতে বলছে। সারণীর 1 নম্বর পর্যায়ে, মানে পর্যায় 1-এ আমাদের কয়টি মৌল আছে? 2টি মৌল। কয়টি মৌল আছে? 2টি। এবং পর্যায় 2 ও 3-এ, পর্যায় 2 ও 3-এ কয়টি করে মৌল আছে আমাদের? 8টি করে। কয়টি মৌল আছে পর্যায় 2 ও 3-এ? কয়টি করে মৌল আছে আমাদের? 8টি করে মৌল আছে। কয়টি করে মৌল? 8টি করে মৌল আছে। আর পর্যায় 4 ও পর্যায় কি 5-এ আমাদের কয়টি করে মৌল আছে? 18টি করে মৌল আছে, মনে রাখবা। ঠিক আছে, আর পর্যায় 6 ও পর্যায় 7-এ আমাদের আছে কয়টি করে মৌল? 32টি করে মৌল। ঠিক আছে, আর পর্যায় 6 ও পর্যায় 7-এ কয়টি করে মৌল আছে? 32টি করে মৌল আছে। তোমরা এখানে আরেকটা জিনিস মনে রাখবা, নম্বর পর্যায়ে কি একটিনেসের মৌলগুলো থাকে, বা কত নম্বর পর্যায়ে কি ল্যান্থনেসের মৌলগুলো থাকে। ঠিক আছে, বা এমন প্রশ্ন আসতে হবে ল্যান্থনেস সারের মৌলগুলোর অবস্থান কত নম্বর পর্যায়ে, তাহলে কত নম্বর হবে আমাদের? 6 নম্বরে। আর একটিনেসের মৌলগুলোর অবস্থান আমাদের কি 7 নম্বর পর্যায়ে। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবা। চলে এখন তাহলে আমরা কি বলছিল, পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে কতটি মৌল আছে? পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে কতটি মৌল আছে আমাদের? 32টি মৌল। কতটি মৌল? 32টি মৌল। এখানে পর্যায় 6 এবং 7-এ 32টি মৌল আছে। কয়টি মৌল আছে? 18টি। বাংলা ইংলিশ হয়ে গেছে, হোক সমস্যা নাই, তোমরা এটা কি মনে রাখবা। ঠিক আছে, চলো এখন আমরা 14 নম্বর প্রশ্নের সমাধান করি। 14 নম্বর প্রশ্নটা কি বলছে, নাইট্রোজেন কোন গ্রুপে অবস্থিত? নাইট্রোজেন আমাকে ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। নাইট্রোজেন কত জানি 7, ইলেকট্রন বিন্যাস করি 1s। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যদি পি অরবিটাল, কি অরবিটাল? পি অরবিটাল, মানে মনে রাখবে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যদি এস ও পি অরবিটাল, দেখো সর্বশেষ শক্তি স্তরে কি এস ও পি অরবিটাল থাকে। দেখো এখানে সর্বশেষ শক্তি স্তর কি 2, ঠিক আছে না, দ্বিতীয়টা কি সর্বশেষ শক্তি স্তর আমাদের এখানে থেকে সর্বশেষ শক্তি যদি এস ও পি অরবিটাল থাকে, কি থাকে? যদি এস ও পি অরবিটাল থাকে, তাহলে আমরা এস ও পি অরবিটালের ইলেকট্রন সংখ্যাগুলোর সাথে, এই এস ও পি অরবিটাল ইলেকট্রন সংখ্যাগুলোর সাথে কি যোগ করব? 10 যোগ করে দেবো। কি বললাম? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যদি এস ও পি অরবিটাল থাকে, তাহলে আমরা এস ও পি অরবিটালের ইলেকট্রন সংখ্যাগুলোর সাথে কি করব? 10 যোগ করে দেবো। তাহলে আমাদের কি গ্রুপ নম্বরটা চলে আসবে। আমাদের কি এস ও ইলেকট্রন সংখ্যা আছে কত? 2 যোগ পি অরবিটাল ইলেকট্রন সংখ্যা কত আমাদের? 3, তাহলে 3 যোগ কত যোগ করবো আমরা? 10 যোগ করে দেবো। কত? 10, তাহলে করলে কত আসে? 15। তা আমাদের কি নাইট্রোজেন হচ্ছে কি 15 নং গ্রুপের মৌল। কত নং গ্রুপের মৌল? 15 নং গ্রুপের মৌল। তাহলে আমাদের কি ঘ নাম্বারটা সঠিক অ্যান্সার। চলে এখন তাহলে আমরা 15 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 15 নম্বর প্রশ্ন বলছে কি, চতুর্থ পর্যায়ের মৌল কোনটি? কি বলছে? চতুর্থ পর্যায়ের মৌল কোনটি আমাদের এটা দেখাইতে বলছে।
ঠিক আছে। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করে বের করি। দেখো ম্যাগনেসিয়াম, তাই ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা করি, ম্যাগনেসিয়াম কত আমরা জানি 12, ঠিক আছে। তাহলে কি 1s2 2s2 2p6, তাহলে কি 3s2। দেখো ম্যাগনেসিয়াম কত 12, 6 10 12, ম্যাগনেসিয়াম কি আমাদের তৃতীয় পর্যায়ের মূল, আমাদের কি ম্যাগনেসিয়ামটা হবে না। এখন ক্লোরিনটা করে দেখি অনুরূপভাবে, ক্লোরিন কত আমাদের 17, তাহলে 17 কি 1s2 2s2 2p6 3s2, দেখো 3p কত হবে তাহলে 5, তাহলে কত গেল 17 হয়ে গেল, ঠিক আছে। দেখো এটা কত তৃতীয় পর্যায়ের মূল, তাহলে আমাদের ক্লোরিনটাও হবে না। আমরা ক্রোমিয়ামটা করে দেখি, ক্রোমিয়াম কত আমরা জানি 24, 1s2 2s2 2p6 3s2 3p6 3d, এবারে কিন্তু ব্যতিক্রম কোনো আমরা কিন্তু ব্যতিক্রম জানি, তাহলে কি 3d 4s, 4s এখানে 1 যাবে আর 3d এখানে কি 5 হয়ে যাবে, মানে s থেকে একটা ইলেকট্রন কি এই d তে চলে আসবে, মানে কি অর্ধপূর্ণ হয়ে যাবে ডিটা, ডি অরবিটাল কি হয়ে যাবে অর্ধপূর্ণ হয়ে যাবে। আমাদের কি বলছিল চতুর্থ পর্যায়ের মৌল কোনটি, দেখো তাহলে কি সর্বশেষ আমরা কি জানি পর্যায়ের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরটা হচ্ছে ওই মৌল কি পর্যায় নাম্বার, এখানে সর্বশেষ শক্তি কি 4s, তাহলে কি এর পর্যায় নাম্বার কি 4, চতুর্থ পর্যায়ের মৌল কোনটি ক্রোমিয়াম, ক্রোমিয়াম কিন্তু আমাদের চতুর্থ পর্যায়ের মৌল, দেখো চতুর্থ পর্যায় না, তাই কি চতুর্থ পর্যায়ের মৌল কি আমাদের ক্রোমিয়াম। এখন স্ট্রনসিয়াম এটা আমাদের করার কোনো প্রয়োজন নেই, পর্যায় সারণীর 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলো যেগুলো তৃতীয় পর্যায়ে মৌলগুলো তোমার কোনো করার প্রয়োজন নেই, চতুর্থ পর্যায়ে 20 এর পরেগুলো করে দেখবা তোমরা, ঠিক আছে। চলো এখন আমরা 16 নম্বর প্রশ্নের সমাধান করি। আমাদের 16 নম্বর প্রশ্ন বলছে কি কোন ক্যাটায়নটির আকার সবচেয়ে ছোট। দেখো কি বলছে, কোন ক্যাটায়নটির আকার সবচেয়ে ছোট, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস না অ্যালুমিনিয়াম 3 প্লাস। তোমরা মনে রাখবা ক্যাটায়নের ক্ষেত্রে যার চার সংখ্যাটা বেশি হবে তার আকারটা কি হবে ছোট হবে, কি হবে যার চার সংখ্যা বেশি হবে তার আকার কি হবে ছোট হবে। চার সংখ্যা বেশি কি যখন পজিটিভ মানটা থাকে, যখন কি থাকে পজিটিভ, চার সংখ্যা যখন পজিটিভ দেওয়া থাকবে কি থাকবে, যখন চার সংখ্যা পজিটিভ কি আমি লিখে দিতে চাবো, যখন চার সংখ্যাটা চার্জ অর্থাৎ কি ক্যাটায়নের ক্ষেত্রে কি মনে রাখবে, ক্যাটায়নের ক্ষেত্রে যার চার সংখ্যাটা বেশি তার আকারটা সবচেয়ে ছোট, ঠিক আছে। আবার এনায়নের ক্ষেত্রে কি, আবার মনে রাখবো আবার এনায়নের ক্ষেত্রে বড় হবে, ঠিক আছে। এই দুটো তোমার মনে রাখবে, এটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ, সবচেয়ে কি হবে বড় হবে। ক্যাটায়নের ক্ষেত্রে কি, ক্যাটায়ন এটা হচ্ছে ক্যাটায়নের ক্ষেত্রে, কার ক্ষেত্রে এটা ক্যাটায়নের ক্ষেত্রে, ক্যাটায়নের ক্ষেত্রে যা। আবার এনায়নের ক্ষেত্রে কি চার সংখ্যা বেশি, এনায়নের ক্ষেত্রে যার চার সংখ্যাটা বেশি হবে তার আকারটা কি হবে সবচেয়ে বড় হবে, আর ক্যাটায়নের ক্ষেত্রে যার চার সংখ্যা বেশি হবে তার আকারটা কি হবে সবচেয়ে ছোট হবে। ক্যাটায়নের ক্ষেত্রে চার সংখ্যা কার বেশি, এখানে দেখো এক এক করে সোডিয়ামের একটা দেওয়া আছে, পটাশিয়ামের এক দেওয়া আছে, ম্যাগনেসিয়াম 2 দেওয়া আছে, অ্যালুমিনিয়াম আছে 3, তাহলে আমাদের কি অ্যালুমিনিয়ামটা সঠিক অ্যান্সার, এর কারণে চার সংখ্যা কত 3টা, তাহলে এটা বেশি, তাহলে আমাদের কি অ্যালুমিনিয়াম 3 প্লাসটা আমাদের সঠিক অ্যান্সার। চলো এখন তাহলে আমরা 17 নম্বর প্রশ্নটা দেখি। আমাদের 17 নম্বর প্রশ্ন বলছে কি কোন মৌলটি অধিকতর তড়িৎণাত্মক, ঠিক আছে। তোমরা আপাতত মনে রাখবা সবচেয়ে অধিকতর তড়িৎণাত্মক মৌল হচ্ছে আমাদের ফ্লোরিন, কারণ এর তড়িৎণাত্মকতার মান সবচেয়ে বেশি। দেখো আমার নাইট্রোজেনের তড়িৎণাত্মকতার মান হচ্ছে কত 3, নাইট্রোজেনের তড়িৎণাত্মকতার মান কত 3, ঠিক আছে। আর অক্সিজেনের তোমার তড়িৎণাত্মকতার মান হচ্ছে কত 3.5, আর ক্লোরিনের তোমার তড়িৎণাত্মকতার মান হচ্ছে কত 3, আর একমাত্র ফ্লোরিনের তড়িৎণাত্মকতার মান হচ্ছে আমাদের কি 4, ঠিক আছে। তো মনে রাখবা এটা আপাতত, এটা মনে রাখো এমনিতে আমাদের সবচেয়ে তড়িৎ-ধনাত্মক মৌল কোনটি হবে তাহলে ফ্লোরিন, কারণ এর তড়িৎণাত্মকতার মান বেশি। চলো এখন আমরা 18 নম্বর প্রশ্ন দেখি। আমাদের 18 নম্বর প্রশ্ন বলছে কি নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তির মান সর্বোচ্চ, কি বলছে নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তির মান সর্বোচ্চ, ঠিক আছে। এবারে মনে রাখবো ইলেকট্রন আসক্তি, কি বলছে ইলেকট্রন আসক্তির মান সর্বোচ্চ, তুমি বাকি আইত, ঠিক আছে। আইতে মনে রাখবো আয়নীকরণ শক্তি, কি শক্তি মনে রাখবো আইতে, আতে সরিয়াতে মনে রাখবো কি আয়নীকরণ শক্তি, ঠিক আছে। আর রস্যইতে মনে রাখবো কি ইলেকট্রন আসক্তি, আর তোতে মনে রাখবা কি তড়িৎ-ঋণাত্মকতা, তড়িৎ কি কথা ঋণাত্মকতা, ঠিক আছে, এটা মনে রাখবা তোতে। এখন মনে রাখবা এইটার ক্ষেত্রে আইত মানে আইত সম্পর্কের ক্ষেত্রে মাত্র কি আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, এই তিনটা সম্পর্কের ক্ষেত্রে তোমরা যদি একই পর্যায়ের মানে পর্যায় সারণী যদি একই পর্যায়ে যদি বাম থেকে যদি ডানে যায়, কি যায় বাম থেকে যদি মৌলগুলো কি যদি ডানে যায় তাহলে কি হবে আইতটা কি হবে বাড়বে, ঠিক আছে। কি বললাম আমি, বাম থেকে যদি ডানে যায় পর্যায় সারণী একই পর্যায়ে বাম থেকে যদি ডানে যায় তাহলে কি হবে আইত বাড়বে, অর্থাৎ আমাদের কি আয়নীকরণ শক্তি বাড়বে, ইলেকট্রন আসক্তি বাড়বে, তড়িৎ-ঋণাত্মকতা কি বাড়বে, বাম থেকে ডানে গেলে কি বাড়বে, ঠিক আছে। এখন অনুরূপভাবে কি যদি ডান থেকে যদি বামে যায় তাহলে কি কমবে, ঠিক আছে। এখন যদি আমার গ্রুপের ক্ষেত্রে সম্পর্ক দেখি,
এই যে এই সম্পর্কগুলোর ক্ষেত্রে যদি গ্রুপে যদি কি হয় উপর থেকে যদি নিচে যায়, কোনো গ্রুপে যদি উপর থেকে যদি নিচে, মানে গ্রুপ ভিত্তিক সম্পর্কের ক্ষেত্রে এই সম্পর্ক যদি আয়তের ক্ষেত্রে গ্রুপ থেকে উপর থেকে যদি নিচে যায়, তাহলে কি হবে, এর আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ মান কি হবে, কমবে। উপর থেকে নিচে গেলে কি হবে, কমবে। ঠিক আছে, উপর থেকে নিচে গেলে কি হবে, সম্পর্কটা কমবে। মানে একই গ্রুপে যদি উপর থেকে যদি নিচে যায় তাহলে মানটা কি হবে, কমবে। উপরের মানগুলো কি সবচেয়ে বেশি। ঠিক আছে, এখন যদি গ্রুপ ভিত্তিক সম্পর্কের ক্ষেত্রে কমবে, আর পর্যায় ভিত্তিক সম্পর্কের ক্ষেত্রে কি হবে, বাড়বে। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি বাড়বে, আর গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে কি হবে, কমবে। এই সম্পর্কটা মানে কি, আয়নীকরণ শক্তি কমবে, ইলেকট্রন শক্তি কমবে, তড়িৎ কি কমবে। চলো এখন আমরা প্রশ্নের সমাধান করি। আমাদের বলছে কি, নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তির মান সর্বোচ্চ। দেখো আমার মৌলগুলো কি কি দেওয়া আছে তাহলে দেখি। তো সোডিয়াম দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের, সোডিয়াম। কি দেওয়া আছে, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, দেখো অ্যালুমিনিয়াম, সিলিকন। দেখতে হলে কি মৌলগুলোর সাথে লিখে দেয়, লিথিয়াম, সোডিয়াম। তৃতীয় পর্যায়ে মৌল, কোন পর্যায়ে মৌল, তৃতীয় পর্যায়ে মৌল, অ্যালুমিনিয়াম। আর কি দেওয়া আছে আমাদের, সিলিকন। এখন কি বলছে, নিচের কোন মৌলটি ইলেকট্রন আসক্তি মান সর্বোচ্চ। আমি কি বলছিলাম, এই সম্পর্কে পর্যায়ভিত্তিক, কি পর্যায়ভিত্তিক সম্পর্ক, কিন্তু কি পর্যায়ভিত্তিক সম্পর্ক। তাহলে কি একই পর্যায়ে যদি বাম থেকে যদি ডানে যায়, কি বাম থেকে যদি ডানে যায় তাহলে কি হবে, ইলেকট্রন আসক্তি মান কি হবে, বাড়বে। কি হবে, ইলেকট্রন আসক্তি মান একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি মান কি হবে, বাড়বে। তাহলে কি বাড়বে, একবার ডানের মূল কি আছে, সিলিকন, তাহলে সিলিকন ইলেকট্রন আসক্তি মান কি সবচেয়ে বেশি হবে। আমাদের প্রশ্ন বলছে কি ইলেকট্রন আসক্তি মান সর্বোচ্চ কোনটি, তাহলে সিলিকন হবে। কার হবে, সিলিকনের। যেহেতু সিলিকন পর্যায় সারণী একবার ডানের মূল, বাকিগুলো তো বামের, তাহলে এটা হবে না, সিলিকন আমাদের কি সঠিক অ্যান্সার। তো আমরা 19 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 19 নম্বর প্রশ্ন হচ্ছে কি, কোনটির ধাতব ধর্ম বেশি, কি কোনটির ধাতব ধর্ম বেশি। তোমাদের এখানে আরেকটা সুন্দর লিখে দিয়েছি, দেখো ধান খেতে বাস করে, এটা মনে রাখবা কি, ধান খেতে কি পরে বাস পরে, এটা মনে রাখবা। ঠিক আছে, ধান খেতে বাস পরে অর্থাৎ কি ধাতব, ধান থেকে মনে ধাতব ধর্ম মনে রাখবা, কি এটা মনে রাখবা, ধাতব ধর্ম। ঠিক আছে, আর ধাতু ধর্ম। আর খেতে মনে রাখবে ক্ষারীয় ধর্ম। কোন ধর্ম এটা, ক্ষারীয় ধর্ম, ক্ষারীয় ধর্ম। আর বাঁচতে মনে রাখবে কি বিজারণ ধর্ম। কোন ধর্ম এটা, বিজারণ ধর্ম, বিজারণ ধর্ম। আর পোতে মনে রাখবে পরমাণুর আকার প্রাণিক ব্যাসার্ধ। কি মনে রাখবে, পরমাণুর আকার পারমাণবিক ব্যাসার্ধ মনে রাখবা। এটা পোতে পারমাণবিক ব্যাসার্ধ। দেখো এটা হচ্ছে সন্ধ্যা মনে রাখবা। এবার মনে রাখবে এই সন্ধ্যা যদি মানে পর্যায়ভিত্তিক সম্পর্কেতে একই পর্যায়ে যদি বাম থেকে যদি ডানে যায়, মানে পর্যায়ভিত্তিক সম্পর্কে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে মানগুলো কি হবে, কমবে। কি হবে, মানগুলো কি হবে, কমবে। ঠিক আছে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কমবে, এবং একই গ্রুপের উপর থেকে যদি নিচে যায় তাহলে মানগুলো কি হবে, বাড়বে। মানগুলো কি হবে, তো উপর একই গ্রুপ উপর থেকে নিচে গেলে মানগুলো কি হবে, বাড়বে। এটা কি হবে, বাড়বে। এটা তোমাদের হচ্ছে কি গ্রুপ ভিত্তিক সম্পর্কের ক্ষেত্রে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হবে, বাড়বে। আর পর্যায় ভিত্তিক সম্পর্কের ক্ষেত্রে একই পর্যায়ে বাম থেকে ডানা গেলে কি হবে, কমবে। ঠিক আছে, মানে এই যে ধর্মগুলো, ওদেরকে ধাতব ধর্ম, ক্ষারীয় ধর্ম, বীজাণ ধর্ম, পরমাণুকার প্রাণিক ব্যাসার্ধ, এই ধর্মগুলো বাম থেকে ডানা গেলে পর্যায় সারণীর একই পর্যায়ে কমবে, এবং একই গ্রুপ উপর থেকে নিচে গেলে কি হবে, বাড়বে। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখন সম্পর্কটা কার বলছে, কোনটির ধাতব ধর্ম বেশি। তাহলে কি কোনটির ধাতব ধর্ম বেশি আমরা দেখাইতে হবে। দেখো এগুলো কি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টোনসিয়াম, এগুলো কি গ্রুপ 2 এর মৌলগুলো দেওয়া আছে, মিথ্যা ধাতু দেওয়া আছে। কি দেওয়া আছে, মিথ্যা ধাতু। তাহলে আমাদের কি দেওয়া আছে, বেরিলিয়াম। আমরা কি জানি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টোনসিয়াম, এগুলো কি আমাদের গ্রুপ 2 এর মৌল। ঠিক আছে, দেখো এটা গ্রুপ ভিত্তিক সম্পর্ক। আমি কি বলছিলাম, এই যে এই মানে ধাতব ধর্ম, কি আমাদের বলছে কি ধাতব ধর্ম কোনটির বেশি। তাই ধাতব ধর্ম দেখো আমাদের প্রথমে ধাতব ধর্ম। ঠিক আছে, এইটার সম্পর্কটা কি হবে, একই গ্রুপে যদি উপর থেকে যদি নিচে যায় তাহলে ধাতব ধর্ম কি হবে, বৃদ্ধি হবে। তাহলে দেখো সবার নিচে কোনটা আছে, স্টোনসিয়াম, ধাতু ধর্ম কি সবচেয়ে বেশি হবে, এর কি হবে, ধাতু ধর্ম সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, স্টোনসিয়াম ধাতু ধর্ম কি হবে, তাহলে বেশি হবে। আমাদের সঠিক অ্যান্সার কি, স্টোনসিয়াম। আর ধাতু ধর্মটা সবচেয়ে কম হবে কার, বেরিলিয়ামের, সবচেয়ে কম হবে কার, বেরিলিয়ামের, যেহেতু উপরে আছে এটা গ্রুপ ভিত্তিক সম্পর্কে আমি বলছি আগেই। ঠিক আছে, চলে এখন তাহলে আমরা 20 নম্বর প্রশ্নের সমাধান করি। আমাদের 20 নম্বর, আয়নীকরণ শক্তির কোন ক্রমটি সঠিক। দেখো আয়নীকরণ শক্তির কোন ক্রমটি সঠিক। তা আয়নীকরণ শক্তি আমি কি বলছিলাম, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি আয়নীকরণ শক্তিমান বাড়বে, এবং একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হবে, আয়নীকরণ শক্তিমান কি হবে, কমবে। ঠিক আছে, কমবে। এখন দেখি আমরা এটা কি গ্রুপ ভিত্তিক সম্পর্ক না হচ্ছে পর্যায় ভিত্তিক সম্পর্ক। আমরা দেখি এখন মৌলগুলো, আমাদের মৌলগুলো কি কি দেওয়া আছে দেখি। দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো আমাদেরকে গ্রুপ 1 এর মৌল, অর্থাৎ কি আমাদের গ্রুপ ভিত্তিক সম্পর্ক দেওয়া আছে। তাহলে আমাদের কি বলছিলাম তোমাদের আমি, একই গ্রুপের উপর থেকে যদি নিচে যায় তাহলে কি মৌলগুলোর আয়নীকরণ শক্তির মান কমবে। তাহলে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কমবে। তাহলে সব শক্তির মান সবচেয়ে কম কার,
পটাশিয়ামের সবচেয়ে শক্তিমান কম কার পটাশিয়াম, পটাশিয়ামটা সবচেয়ে কম হবে, ঠিক আছে। লিথিয়ামটা আমাদেরকে সবচেয়ে, যেহেতু উপরে আসতে লিথিয়ামটা আয়নীকরণ শক্তি কি সবচেয়ে বেশি, পটাশিয়ামের চেয়ে সোডিয়ামের আয়নীকরণ শক্তি একটু বেশি, ঠিক আছে। সোডিয়ামের চেয়ে আবার কি লিথিয়ামের আয়নীকরণ, তাহলে আমাদের ক্রমটা হচ্ছে এখানে কি লিথিয়াম সোডিয়াম কি পটাশিয়াম, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, আমরা ক্রমটা কি লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, মানে লিথিয়ামটা সবচেয়ে বড় হবে, কি হবে লিথিয়ামটা সবচেয়ে বড়, দেখো লিথিয়ামটা সবচেয়ে বড়, পটাশিয়াম সোডিয়াম তারপর কি পটাশিয়াম, ঠিক আছে। দেখো এটা ক্রমটা কিন্তু ঠিক আছে। আমাদের কি ক নাম্বারটা সঠিক অ্যান্সার, দেখো ক নাম্বারটা আমাদের কি সঠিক অ্যান্সার। দেখো এটা তোমার যদি সাজানো একই কথা, কিন্তু এটা কিন্তু সাজানো একই কথা, মানে জাস্ট শুধু এটাকে এই যে ঘুরে দিছে ওরা, এই যে পটাশিয়াম সোডিয়াম কি লিথিয়াম, দেখো লিথিয়ামটা আমরা বড়, তারপরে সোডিয়াম, তারপরটা কি পটাশিয়াম, এটা একই কথা কিন্তু, ঠিক আছে, একই কথা। আমাদের সঠিক অ্যান্সার কি ক নাম্বারটা। চলো এখন আমরা 21 নম্বর প্রশ্নের সমাধান করি। আমাদের 21 নম্বর প্রশ্ন বলছে কি কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, কি মনে রাখবা, কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, ম্যাগনেসিয়াম, কি ম্যাগনেসিয়াম 2 বলেছে আমাদের কি ব্যাসার্ধটা কি হবে সবচেয়ে কম হবে, ঠিক আছে। বলছে কি চুনের পানি প্লাস কার্বন ডাই অক্সাইড যদি অধিক পরিমাণে যোগ করা হয় তাহলে আমাদের এক্স একটা যৌগ উৎপন্ন হবে। আমাদের হচ্ছে কি এক্স যৌগটার সংকেত কোনটিটা বলছে, তো আমার চুনের পানির সংকেত আমাদের জানতে হবে, চুনের পানির সংকেত আমাদের হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুনের পানির সংকেত কি আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে আমাদের অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস যদি যোগ করি তো আমাদের কি এক্স একটা যৌগ উৎপন্ন হবে, তাহলে এক্স যৌগটা আমাদের কি হবে, আমাদের এক্স যৌগটা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বন উৎপন্ন, কি উৎপন্ন হবে আমাদের ক্যালসিয়াম বাইকার্বনেট HCO3 এটা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট যৌগটা উৎপন্ন হবে, ঠিক আছে। ক্যালসিয়াম বাইকার্বনেট আবার এটা কি লিখতে পারি ক্যালসিয়াম কার্বনেট প্লাস লিখতে পারি পানি লিখতে পারি H2O, ঠিক আছে, এটা লিখতে পারি। তাহলে আমাদের কি উৎপন্ন হচ্ছে উদ্ভিদের যৌগটা কি ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন, তাহলে আমাদের কি ঘ নাম্বারটা সঠিক অ্যান্সার ক্যালসিয়াম বাইকার্বনেট, চুনের পানির সাথে অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইডকে যোগ করলে আমাদের কি ক্যালসিয়াম বাইকার্বনেট কি উৎপন্ন হয়। চলো এখন আমরা 23 নম্বর প্রশ্ন দেখি। আমাদের 23 নম্বর প্রশ্ন বলছে কি চুনের পানিকে ঘোলা করে কোন গ্যাস, যেমন একবার চুনের পানিকে ঘোলা করে আমাদের কি কার্বন ডাই অক্সাইড গ্যাস, কোন গ্যাস ঘোলা করে কার্বন ডাই অক্সাইড গ্যাস, এইখানে যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা আছে এটা হচ্ছে কি চুনের পানিকে কি করবে ঘোলা করবে, ঠিক আছে। 24 নম্বর প্রশ্ন দেখি। আমাদের 24 নম্বর প্রশ্ন বলছে কি চুনের পানিতে কার্বন ডাই অক্সাইডকে চালনা করলে কোনটি সাদা অধক্ষে পড়ে, এটা মনে রাখবা চুনের পানিতে কার্বন ডাই অক্সাইডকে চালনা করলে আমাদের এই যে ক্যালসিয়াম কার্বনেটটা আছে না এটা সাদা অধক্ষে পড়বে, কার সাদা অধক্ষে পড়বে ক্যালসিয়াম কার্বনেটের সাদা অধক্ষে পড়ে, কার ক্যালসিয়াম কার্বনেটের কি আমাদের সাদা অধক্ষে পড়ে, ঠিক আছে, এটা মনে রাখবা ক্যালসিয়াম কার্বনেট সাদা অধক্ষে পড়ে, তাহলে কার ক্যালসিয়াম কার্বনেট আমাদের কি সাদা অধক্ষে পড়ে। কারণ 25 নম্বর প্রশ্ন দেখি চুনের পানির সংকেত কোনটি, দেখো চুনের পানির সংকেত আমি প্রথমে লিখে দিলাম কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে আমাদের চুনের পানির সংকেত, এটা কার সংকেত আমাদের চুনের পানির সংকেত, ঠিক আছে, চুনের পানির কি সংকেত, এটা আমাদের কি চুনের পানির সংকেত, আমাদের চুনের পানির সংকেত কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখন আমরা 26 নম্বর প্রশ্ন দেখি। আমাদের 26 নম্বর প্রশ্ন বলছে কি ডিমের খোসার সাথে লেবুর রস যোগ করলে কোন গ্যাসটি উৎপন্ন হয়, দেখো ডিমের খোসার সাথে যদি আমরা লেবুর রস যোগ করি তাহলে আমাদের কি কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, কি গ্যাস উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে আজকে কি এ পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। আর তোমরা যারা রাজশাহীর মধ্যে আসো তোমরা যদি ভাইয়ের কাছে গাইড যদি পড়তে চাও তাহলে নিচেতে কমেন্টে একটা আমি নাম্বার দেবে, নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো যারা রাজশাহীর মধ্যে আসো।